প্রকাশনা উৎসবে এত লোক আমার জীবনে আমি দেখি একটা হাততালি দেন নিয়ে জোরে হলো না ভাই, জোরে হাততালি দিতে বড় অনেক ধন্যবাদ। বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন সাংবাদিক জনাব মারুফ কামাল খানের এই প্রকাশনা উৎসব। আপনারা বললেন যে কেমন করে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন হয়। মারুফ শব্দের অর্থ কি? মারুফ শব্দের অর্থ হলো বিখ্যাত, ন্যায়সঙ্গত। কামাল শব্দের অর্থ হলো শ্রেষ্ঠত্ব, আর খান শব্দের অর্থ হলো মূলত সেনাপতি। তাহলে বিখ্যাত শ্রেষ্ঠ সেনাপতি, তাহলে তো বাংলা বিহার উড়িষ্যার প্রধান মানে শেষ তাকে ধন্যবাদ দিতে হয় আমাদের, কারণ এই একটা কাণ্ড তিনি করেছেন যে কাণ্ডের জন্য আমরা এখানে একসাথে হয়েছি। আজকের মঞ্চে উপবিষ্ট আমাদের নজরুল ভাই, নজরুল ভাইয়ের নামে এই বছরটার নাম নজরুল বর্ষ। কাজে এটাও একটা বিশাল ব্যাপার। আর এই নজরুল বর্ষর বাস্তবায়নের দায়িত্ব নিচে নিতেই না, কাজে এটাও একটা গুরুত্বপূর্ণ। দুজন পাশাপাশি করে ষড়যন্ত্র করতেছে নজরুল ভাই নিতেই না। তারপরে আমাদের সালে শিবলিং, বাংলা বিহার উড়িষ্যার আরেকজন মানে বিশাল মিনা। এতগুলো রাজপুরুষের সামনে দাঁড়ায় জীবনে প্রথম সুযোগ পেলাম এতগুলো রাজপুরুষের পাশে বসা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জীবনের ঘটনা। এবং এখানে আরো অনেক বক্তব্য রাখলেন। তারপরে আমাদের আশিক, তারপরে কাদের গণি। আমি বলি তিনি কাদের গণি এটা না, তিনি হলেন সকলের গণি। যাই হোক, বইয়ের প্রকাশনা উৎসব আসলে হলো আকিকা উৎসবের মতো। এটা বইয়ের বাচ্চা একটা হলে পরে আমরা মুরগি টুরগি জবাই দিই বা খাসি গরু যেভাবে সাধ্য হয় জবাইতে সবাইকে বলি যে ভাই দেখো আমার বাচ্চাটা আছে। সব পাড়া প্রতিবেশীরা আসে, আত্মীয় স্বজনরা আসে, নাকটা দেখো কেশের মতো, কানটা দেখো কেমন, ঠোঁটটা দেখো কেমন। এটা বাবা মা খুব আনন্দ পায়। আকিকা উৎসব তো বইয়ের প্রকাশনা উৎসব মূলত বইয়ের সমালোচনা করা মোটেই যায় না, যায় এখানে খালি প্রশংসা করতে হবে, এমন প্রশংসা করতে হবে যাতে আর কেউ আপনাকে ক্রস করতে না পারে। তো আমি আমার সমস্ত অন্তরাত্মা দিয়ে এই যে মারুফ কামাল খান সোহেল, আপনি হলে কি আলাপ করেন, আমরা আপনার নামে বক্তৃতা তো আকিকা উৎসব বলতে এখানে কাকে প্রশংসা করতে হবে? ধাত্রীমাতা। ধাত্রীমাতাকে প্রকাশক সাইদ বাড়ি, আমি বলি মাথায় বাড়ি। তো সাইদ বাড়ি একটা দুর্দান্ত কাজ করেছে এবং বইটা প্রশংসা করতে হবে, লেখকের প্রশংসা করতে হবে। তা আমি আজকে এই প্রশংসাগুলি করি যে একটা দুর্দান্ত কাজ তিনি করেছেন। তার এই গ্রন্থ বোঝাবার জন্য আমাদেরকে তো বইয়ের ভেতরে ঢুকলেই হয়ে যায়। রবীন্দ্রনাথের একটা দুর্দান্ত ডায়লগ আছে, বলছে যে আগুন যে আগুন, ইহা বুঝাইবার জন্য 3 পৃষ্ঠা প্রবন্ধ পাদিবার দরকার কি, আগুন একটু হাতে স্পর্শ করলেই তো হয়। তো আমি বলি যে এই বইটা যে একটা গুরুত্বপূর্ণ বই, সেটা বোঝানোর জন্য আমাদের বক্তৃতার দরকার নেই। বইয়ের ভেতরে ঢোকেন, ঢুকলেই বুঝে নেন যে আমরা কেউ মিথ্যা কথা বলছি না। প্রমোদনাথ পিসি সাংবাদিকদের সম্পর্কে বলেছিলেন যে যখন দেখবে একজন ব্যক্তি সকল বিষয়ে বকর বকর করিতেছে অনর্গল, তখন বুঝিবে এই ব্যক্তি একজন সাংবাদিক। কিন্তু আমরা বলি যে সাংবাদিকদের সকল বিষয়ে বকর বকর করতেই হবে, তার পেশা, এখানে কিছু করার নেই। সকল বিষয়ে যদি বকর বকর করা ছাড়া অন্য কোনো পথ থাকতো তাহলে মারুফ কামাল খানের এই বইটা কিন্তু তার অবজারভেশন, সাংবাদিকের অবজারভেশন, তার সাথে তার কবি আত্মার মিশ্রণ আছে। যাই হোক, তিনি বলছেন যে আমি যশস্বী নই, কিন্তু আমি বলবো যে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন তাকে আমাদের মধ্যে এই মুহূর্তে আর কারো আছে? যাদের ছিল তারা সবাই কবরে চলে গেছেন অথবা শ্মশানে উঠে গেছেন। জীবিতদের মধ্যে আমি মনে করি মারুফ কামাল খানের মতো এত বিচিত্র অভিজ্ঞতা, বিশেষ করে দেশ নেত্রীর সঙ্গে তার যে কাজগুলো, এখানে শিমুল ভাই আছেন, নজরুল ভাই আছেন এবং মারুফ কামাল খান। আমরা তো সেই দুর্দিনের দিনগুলোতে ভাই সাক্ষী, রাস্তায় চিৎকার যদি এখন আমাদের কোনো পাত্তা নাই, এতে কোনো দুঃখ নেই। কিন্তু সেই সময়গুলোতে এই 3-4 জন মানুষ তো ম্যাডামকে আগলে রেখেছিলেন, ম্যাডামের পাশে ছিলেন, এটা তো মিথ্যা না। তো মারুফ কামাল খান সাংবাদিক, তিনি ছড়াকার, তিনি রাজনৈতিক ভাষ্যকার। তার প্রথম কাব্যগ্রন্থ যেটা ছিল অসময়ের বললে আমার পড়া হয়নি আসলে, কিন্তু তার দ্বিতীয় কাব্যগ্রন্থ যৎকিঞ্চিত আলো ছায়া, এটা কিন্তু আমি পড়ার সুযোগ পেয়েছিলাম। জীবন দাই বলেছেন যে সকলেই কবি, কবি নয় কেউ কেউ কবি। আমি বলি যে এটা একটা মিথ্যা কথা।
সকলেই কবি, কেউ কেউ টিকে যান, কেউ ঝরে যান, বাস পার্থক্য এইটুকু। তো সেই হিসাবে মারুফ কামাল খান কবি হিসাবে তিনি বলছেন যে তিনি কিছুই নাই। বলে কে বলছে আপনি কিছুই নাই? প্রায় 6.5 ফিট লম্বা মানুষ একটা, এত বড় একটা দীর্ঘ দেয়ার সামনে মধ্যপ্রদেশ যে পরিমাণ স্ফীত হচ্ছে না, আল্লাহর রহমতে আগামী দিনে করতে পারে আরো 1 ফুট বাড়বে আর কি। তো সেটা বিশাল আকার ধারণ করবে। এরকম একজন লোকটা কবি না বললে নাজায়েজ কাজ হবে। আরেকটা কথা হলো যে আমাদের কৃষক এই যে সারা মাস খেটে খুটে ধানের চারা লাগায়, পরিচর্যা করে, তারপর তখন তার ধান ক্ষেত সোনার ধানে ভরে যায়। তিনি যখন ক্ষেতের আড়ালে দাঁড়িয়ে সে ধান ক্ষেতগুলো দেখেন, তখন তার কেমন লাগে? যে সোনার মাঠ ফেটে সোনার ধান ফলালেন যে চাষি, তিনি কি কবি নন? যে তাঁতি গরিব তাঁতি, তাঁতের মধ্যে সুন্দর করে শাড়ি বোনান, গামছা বোনান, এটা বোনান, সেটা বোনান, জামদানিও বোনান, সে কি কবি নয়? কবি না তো, কবি না হলে তিনি এত সুন্দর শাড়ি কি করে বুনলেন? তিনিও কবি। এটা আমাদের মাথায় রাখবেন। ভারত সম্রাজ্ঞী নূরজাহান বলছেন, জাহাঙ্গীরকে উদ্দেশ্য করে লেখা, বলছে যে তোমার জামায় লাগানো রুবি অর্থাৎ চুনি, রেড স্টোন, তোমার জামায় লাগানো রুবির যে বোতামটি লাল হয়ে উঠেছে, সে তো শুধু এই কারণে আমি তাকে চুম্বন করেছিলাম। নূরজাহান বলছে আমি শুধু চুম্বন করেছিলাম, এই জন্য তোমার জামার বোতামটা এত লাল। এরকম মারুফ কামালের লেখার মধ্যে এরকম পংক্তি, এরকম বিষয় আসে আমরা প্রচুর শেখো, হৃদয়কে ছুঁয়ে যায়। আর এই বইটি যে বই, তার প্রধান কারণ হলো যে তিনি এখানে আসেন, বইয়ের ভেতরে মিশে আসেন, এমন ভাবে মিশে আছেন টেরি পাওয়া যাবে যে মারুফ কামাল ভেতরে আছেন। এটা নাম হলো বাহাদুরি। রাজনীতির সদরে অন্দরে নামটার সাথে আমি প্রচন্ড দ্বিমত করি, কারণ এটা সদরে আগে তো হতেই পারে না, তো অন্দরের কথা বলছেন। রাজনীতির অন্দরে, তারপরে কিঞ্চিত সদরে, এইটা হওয়া উচিত ছিল নাম। পুরোপুরি অন্দরে, কিঞ্চিত সদরে, তাহলে নামটা ভালো হতো। তবে তার চমৎকার বইয়ের ব্যক্তিগতা, যা আমাদের রাজনীতির ও সমাজের ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ করেছে। তিনি নিজেকে করিতে গৌরবদান, নিজের কেবলই করি অপমান, এই কাণ্ড করেন নাই। রাজনীতির উপর সাংবাদিকদের অনেক গুরুত্বপূর্ণ বই আছে, আমাদের দেশে লেখা হয়েছে। আমি দুইটা বইয়ের নাম বলি যেগুলো এই বইয়ের সাথে রিলেটেড হবে এখন। যেমন উপমহাদেশের আমার সবচেয়ে প্রিয়তম লেখকদের একজন হলো খুশবন্ত সিং। খুশবন্ত সিং এর বই যতবার পড়ি ততবারই আমার কাছে মনে হয় যেন নতুন কিছু পেলাম। অসাধারণ স্মৃতিকথা। ইন্দিরা গান্ধী এবং জওহরলাল নেহরু সম্পর্কে তিনি যে স্মৃতিচারণ করেছেন, সেগুলো পড়ে একদিকে হাসতে হয়, একদিকে হাত ধরে তাকাইতে, যে এগুলো ঘটেছিল তাদের জীবনে। বিস্ময়কর সব কাহিনী লিখতে। তেমনি আমাদের দেশের বিখ্যাত লেখক, আমাদের রাজনীতির ইতিহাস বলতে পারবেন ভালো মতো, নিতাইদাও ছিলেন সেই রাজনীতির সাথে। ভাসানী যখন ইউরোপে, একজন সাংবাদিকের লেখা, খন্দকার মোহাম্মদ ইলিয়াস। আমি তো মনে করি এরকম সুস্বাদু গ্রন্থ আমাদের সাংবাদিকদের হাত দিয়ে আর কারো হাত দিয়ে আসে না। সুস্বাদু গ্রন্থ, এত অসাধারণ। আবুল মনসুর আহমদের, আপনার বলতে তিনি তো রাজনীতি ছিলেন না, তিনি একজন সাংবাদিক ছিলেন, সম্পাদক ছিলেন। আবুল মনসুর আহমদের আমার দেখা রাজনীতির 50 বছর। আমাদের অবশ্য পাঠ্য পলিটিক্যাল সায়েন্সে এখন এবিএম মুসাফের একটা বই আমি আপনাদেরকে বলবো, যে বইটা পারলে পড়ে নিয়ে। বইটার নাম হলো মুজিব ভাই ও অন্যান্য। খুবই দুর্দান্ত একটা দলিল। আমাদের আনোয়ার জাহিদ ভাইয়ের কথা তো নাম নেওয়ার লোক নাই এখন পৃথিবীতে। জাহিদ ভাইয়ের একটা বই আছে কালের যাত্রার ধনী, আমি বলবো অসাধারণ, সিম্পল। রিয়াজ ভাই আমাদের ছিলেন আমাদের সাথে, রিয়াজ ভাইয়ের একটা বই আছে সত্যের সন্ধানে প্রতিদিন। এই বইটাও কিন্তু ডকুমেন্ট। আবুল কালাম শামসুদ্দিনের অতীত দিনের স্মৃতি না পড়লে মিস করেছে। এবং মোহাম্মদ মোদাব্বেরের ইতিহাস কথা কয়। এরকম অনেক কথা বলা যেতে পারে, প্রচুর তালিকা দিতে পারি আমি। কিন্তু আমি মনে করি যে এই বইগুলোর সাথে, এই মহার্ঘ গ্রন্থগুলোর সাথে আমাদের সময় থেকে আরেকটা গ্রন্থ যুক্ত হলো। সেই গ্রন্থটা হলো রাজনীতি সদরে অঞ্চল। আমরা যতবার সোশ্যাল ইতিহাস লিখতে যাব, রাজনীতির উপকরণ লিখতে যাব, ততবার মারুফ কামালের হাত ধরতে হবে, কারণ অসংখ্য দলিল দস্তাবেজ রয়ে গেছে। আর তিনি গল্প পরিবেশন করতে জানেন। একটা সামান্য জিনিসকে অসময়, যেমন সন্তোষদার উপরে একটা লেখা, শেষ লাইনটা দুর্দান্ত। সন্তোষদার বিয়ে করছেন 40-50 বছর বয়সে, যখন কবরে যাওয়ার টাইম বা সীতায় ওঠার টাইম, সেই বয়সে সন্তোষদা বিয়ে করছেন। সবাই ধরলো যে সন্তোষদা আপনার রিয়াকশন কি, এটা তার বইয়ের মধ্যে। বলছে না মানে রিয়াকশন আর কি, ভালোই তো। না তবু রিয়াকশন কি? রিয়াকশন হলো আজকের থেকে আমার আর প্রাইভেসি বলে কিছু থাকলো না। এই এক লাইন দিয়ে লেখাটা শেষ করলো, দুর্দান্ত।
আমি বলে যে এর নামে ছোট গল্প, রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো, যে সবকিছু ফাঁকা হয়ে গেল, শুধু নীলকান্তের পোষা কুকুরটি গঙ্গার তীর ধরিয়া ঘুরিয়া ঘুরিয়া খুঁজিয়া খুঁজিয়া কাঁদিয়া কাঁদিয়া বেড়াইতে লাগিল। বাস, গল্প শেষ। এরপরে আপনি হাহাকার করবেন এরপরে কি হয়েছিল। তো মারুফ কামাল খানের এই এরকম অসংখ্য জিনিস আছে তার মধ্যে। আরেক জিনিস হলো তিনি নিজেকে গৌরব দান করতে চান নাই। রবীন্দ্রনাথ বলছেন, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আমাদের দেশের চাষা চাওয়ার গুলো, চাষা চাওয়ার পেশা হিসেবে বলছি না, মানে অনকালচার সফিস্টিকেশনের অভাব, গাধার ফেসবুকে বাড়িতে মুরগি জবাই করলো না, ফেসবুকে স্ট্যাটাস দেয়। এবং এটা যদি সাধারণ মানুষদের তাকে ক্ষমা করে দেয়, কিন্তু স্টুপিড সাংবাদিকদের মধ্যে দিয়ে দেয়। বাড়িতে মুরগি জবাই করলে দেয়, বাড়িতে আজকে পা উঁচু করে দাঁড়িয়েছিলাম এক পায়ে কিছুক্ষণ, ওটার উপরে একটা স্ট্যাটাস। তো সেই রকম গাধার জঙ্গলের মধ্যে যে একজন বুদ্ধিমান মানুষ বাস করেন, সেটা হলো মারুফ কামাল খান। তাকে খুঁজেই পাওয়া যায় না, আশ্চর্য। তিনি সবকিছু দেখেছেন এমন না, কিন্তু যেগুলো পরিবেশনশীল শের বাংলা সম্পর্কে যেগুলো তিনি বলেছেন, যেমন এস এম শাহজাহানের নাম যে ঘেঘা শাহজাহান ছিল, আমি ভুলে গেছিলাম। নাজিমউদ্দিন মানিক নাম উনি বলছেন সইনামা। নাজিমউদ্দিন মানিক আমরা খুবই বিখ্যাত সাংবাদিক ছিলেন, তো সইনামার নামটা তিনি মনে করে গিয়েছিলেন। কিন্তু নৈর্ব্যক্তিকতা, কাউকে ছোট করেন নেই, কাউকে বড় করেন নেই। নজরুলের একটা ম্যাজিক তার হাতে আছে। নজরুল যখন মুসলমানদের দাঁড়া, নজরুল যখন মুসলমানদের লিখছেন তখন কখনই হিন্দুদের ছোট করেন নেই। তিনি যখন হিন্দুদের নিয়ে লিখছেন তখন মুসলমানদের কখনোই ছোট করেন নেই। এই যে ম্যাজিক, এই ম্যাজিকটা রবীন্দ্রনাথের হাতে নাই, নজরুলের কাছে। মারুফ কামাল সেই জায়গায় হাত দিয়েছে। তো শেষ করে এই কথা বলে, শরৎচন্দ্রকে দায়িত্ব দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে একটা মানপত্র লেখার জন্য। উদ্যোক্তারা 1 মাস ধরে ঘুরছে শরৎচন্দ্রের পিছনে, মানপত্র আর পেল না। পুলিশ শরৎ এসে গেল তো কবিগুরুর জন্মদিন। আচ্ছা ঠিক আছে, কালকে এসো। কালকে যে দেখে 1 লাইন লিখছে, এটাই মানপত্র। কি লিখছিল শরৎচন্দ্র? মানপত্র পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র মানপত্র এবং সবচেয়ে বিখ্যাত। কবিগুরু, তোমার দিকে চাহিয়ে আমাদের বিস্ময়ের সীমা নাই। বাস। তো মারুফ কামাল খানকে এই লাইনটা দিয়ে আমি অভিনন্দন জানাতে চাই যে আপনার দিকে চাহিয়ে আমাদের বিস্ময়ের সীমা নাই।